কবিতা, কবিতা ও গান পর্বে আজকের অনুষ্ঠানে যারা আমাদেরকে নর্থ আমেরিকা থেকে দেখছেন তাদেরকে শুভ সকাল। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে শুভরাত্রি। আজকে আমাদের এই পর্বে উপস্থিত আছেন আমাদের অনেক প্রিয় এবং শ্রদ্ধাভাজন একজন কবি আহমেদ হোসেন বাবু এবং আমাদের সাথে আরো একজন আ ক্ষুদে কবি উনি আমাদের আহমেদ হোসেন বাবুরই সুযোগ্য কন্যা। আ সেও আমাদের সাথে উপস্থিত। সেও কবিতা লেখে এবং এই অনুষ্ঠানে আমরা শান্তি আহমেদ তাকেও আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি এবং বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি মোস্তফা হক। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো বাবু ভাইয়ের দীর্ঘ কবিতার ভুবন নিয়ে, উনার জীবন নিয়ে। উনি আজ 27 ইয়ার্স দীর্ঘ ২৭ বছর দেশের বাইরে আমেরিকাতে বসে সাহিত্য চর্চা করছেন এবং খুবই ভালো লাগার একটা বিষয় যে উনি উনার এই লেখালেখির আম এই আগ্রহটা তার সুযোগ্য কন্যা শান্তি আহমেদ আ তার ভেতরেও সঞ্চারিত করতে পেরেছেন। বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং উনার সুযোগ্য কন্যা ইংরেজিতে লেখার চেষ্টা করছেন। যেহেতু সে উম আমেরিকাতেই born এবং brought up এখানে জন্মগ্রহণ করেছে এবং এখানে তার বেড়ে ওঠা। তার জন্য সে ইংরেজিতে লিখছে। কিন্তু লেখালেখির ভেতরেই আছে। তো আমরা আর কথা না বাড়িয়ে আ কবি আহমেদ হোসেন বাবু এবং শান্তি আহমেদকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বাবু ভাই, আপনি কেমন আছেন? ধন্যবাদ। আমি ভালো আছি। দেশে এবং দেশের বাইরে যারা আজকে সরাসরি আমাদেরকে এই কবিতা ও গান অনুষ্ঠানে আছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সে সঙ্গে আজকে বাংলাদেশ আমেরিকা .com এই প্রতিষ্ঠানে যারা পর্দার আড়ালে আছেন তারা থেকে আমাদেরকে এই আজকের এই সুযোগ করে দিয়েছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি এবং আমার মেয়ে আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ভালো আছি। আপনি কেমন আছেন মোস্তফা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। So now we are going to Shanti. Shanti, how are you? Thank you for asking. I am doing amazing. Right now I'm in Queens, New York, and it's 11 a.m. and I woke up around 10. I have my mom with me and my brother is in his room and I'm ready to do this poetry. Perfect. So could you please tell us about the current corona situation over in New York? Well, in New York, the situation's pretty bad because New York is just full of people that don't like to follow the rules most of the time. And especially in Manhattan, there's always people outside and in Times Square. But thank God that right now it's decreasing, so that I'm pretty happy about that. Okay. বাবু ভাই, আমাদেরকে একটু বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে যদি একটু বলতেন। আমরা ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিয়ে সারা পৃথিবী যাচ্ছে। আমরা জানি যেহেতু এটা একটা মহামারী নিঃশব্দভাবে সবাইকে আমাদের আক্রমণ করছে এই আততায়ী। আমরা সবাই হিমশিম খাচ্ছি, বড় বড় দেশগুলো আগে হিমশিম খেয়েছে। তবে আশার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে জলবায়ু উত্তপ্ত এবং একটা বডি রেজিস্ট্যান্স যেটা বলি আমি, এরকম একটা অবস্থা কিন্তু আমাদের দেশের মানুষের কিন্তু আছে। সে প্রথমে যেরকম ভয় পেয়েছিলাম আমরা সবাই, হয়তো না জানি এত আতঙ্ক যেটা ছিল, সেই আতঙ্কটা কিন্তু এখন অনেকটা কমে গেছে। মানুষ বুঝতে শিখছে যে এর মধ্যে দিয়ে আমাদের চলতে হবে, এর মধ্যে দিয়ে কাজে যেতে হবে। তো এর মধ্যেই কিন্তু মানুষ চলছে। কেউ কেউ আক্রান্ত হচ্ছে এবং অনেকেই জানে যে কিভাবে সেখান থেকে ওভারকাম করতে হবে, সেই চেষ্টাও অব্যাহত রয়েছে। তো আনটিল এন্ড আনলেস যদি আমরা ভ্যাকসিন না আসে ততদিন পর্যন্ত আমরা এইভাবেই ফাইট করব
এবং করছি, আমরা বাংলাদেশের মানুষ করছে। তো আপনি আপনি এই মুহূর্তে বাংলাদেশে কেন? আপনি কি ওখানে গিয়ে আটকে পড়েছেন নাকি? আমি দীর্ঘদিন আমেরিকায় ছিলাম। তো প্রায় ২৭ বছর প্রবাস জীবন। তারপরে আমার একটু ইমিগ্রেশনে আমার একটু সমস্যা ছিল। টেম্পোরারিলি খুব সাময়িকভাবে আমাকে আসতে হয়েছে। সো আবার আমার মনে হয় আমি ব্যাক করব সেখানে। তো ততদিন পর্যন্ত আমি বাংলাদেশে আছি, এটি একটি কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি দীর্ঘদিন আমি দেশে আসি নাই। মা অসুস্থ, বৃদ্ধ হয়ে গেছেন। বাবাকে আমি দেখি নাই। অনেকে আত্মীয় স্বজন তারা চলে গেছেন, তাদের সঙ্গে দেখা হয়নি। তো এটা গ্রেট লস আমার জীবনে। আর বন্ধু বান্ধব তো আছেই, তাদের সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি। সব মিলিয়ে বাংলাদেশ আমার ভালো কাটছে। আরো কিছুদিন হয়তো থাকবো দেশে। লেখালেখি তার মধ্যে দিয়ে চলছে অব্যাহত, নতুন আঙ্গিক একটা লেখার। সেটাও একটা বড় প্ল্যাটফর্ম বলতে পারি আমি। যে লেখাগুলো আমি হয়তো এখানে না আসলে হয়তো এই লেখাগুলো আমার আসতো না, সেই লেখাগুলো আমি এখানে লিখতে পেরেছি। সো সব দিকে একটা পজিটিভ ব্যাপার আছে আর কি। তাই হয়েছে। যদিও তো ফ্যামিলি মিস করছি, আমি মেয়েটাকে মিস করছি। আজকে আমি খুশি যে এমন একটা প্ল্যাটফর্মে আপনি আমাদের দুজনকে এই প্রথম, আমার মেয়েকে এবং আমাকে একটা প্ল্যাটফর্মে আপনি নিয়ে এসেছেন। এক জায়গায় আমি আমার মেয়েকে দেখছি। সো আমার অনুভূতিটা আমি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি। হ্যাঁ, হ্যাঁ। মস্ত তো আপ্যায়ন। আমরা আমরা আস্তে, আস্তে ঢুকবো আপনার অনুষ্ঠানের একটু ভিতরে আমরা ঢুকি। সেটা হচ্ছে যে আপনার শুরু করব আপনার মানে আপনার বেড়ে ওঠা। আপনার বেড়ে ওঠা, আপনি কোন বাংলাদেশে কোথায় আপনি জন্মগ্রহণ করলেন? তারপর সেখান থেকে স্কুলিংটা কিভাবে হলো? এরপরে ধীরে, ধীরে আপনি কিভাবে লেখালেখির দিকে এগোলেন? তো আমাদেরকে যদি একটু বলতেন। খুব সংক্ষেপে যদি বলতে চাই সেটা হচ্ছে আমার শেকড়, আমি জন্মগ্রহণ করেছি ভারতে, পশ্চিমবঙ্গে। এখন অবশ্য দক্ষিণবঙ্গ। আগে ছিল পশ্চিমবঙ্গ। বালুরঘাট সাব ডিভিশন, তপন থানা, মির্জাপুর গ্রামের নাম। সেখানেই আমার নাড়ি পোতা আছে। সেখানে জন্ম আমার। আমি সেখানে পড়াশোনা করেছি, ক্লাস 4 পর্যন্ত আমি পড়েছি। তারপরে আপনি জানেন যে আমাদের দেশ ভাগের পরে আমাদের অনেকেই বাংলাদেশ থেকে, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে গেছে। অনেকে ভারত থেকে পাকিস্তানে আসছে। সো এই এই যে এই সময়ে আমার বাবাও, আমরা ওখান থেকে চলে আসেন। আমরা ৬৮ সালের দিকে আমরা এই দেশে চলে আসি। আমার বন্ধু বন্ধু আত্মীয় স্বজন সবাইকে হারালাম, এই দেশে আসলাম। এই দেশে এসে আমার নতুন করে আবার পড়াশোনা শুরু। তার কয়েকদিন পরেই আমাদের মুক্তিযুদ্ধ, আবার এই দেশ থেকে ভারতে আশ্রয়, শরণার্থী শিবির, তারপরে আবার ফিরে আসা। এই একটা টানা হেঁচড়া আমার 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 শৈশব। একটা দেশ ছাড়ার যে যন্ত্রণা, এটা কিন্তু কেউ ভুক্তভোগী না হলে কিন্তু বোঝা সম্ভব না। সো আমার আমার বাবাকে আমি দেখেছি সে সময়। অত্যন্ত অত্যন্ত কঠিন একটা মানুষ। একটা দেশ ছেড়ে আরেকটা দেশে আসছে। এই যে একটা সিরিয়াসনেস, কষ্টকর ব্যাপার, সেটা আমার মধ্যে, আমার লেখার মধ্যে আসছে। তারপরে আমি এখানে নজিপুরে পত্নীতলা, যে উপজেলা বর্তমানে আমি আছি, সেখানে বেড়ে ওঠা, সেখানে স্কুলে আমার কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট পাস করেছি আমি। তারপরে সেখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমি আমার লেখাপড়া আমি শেষ করেছি। তো আমি শেকড় যেটা, সেটা দুটো আমার শেকড়। একটা হচ্ছে আমার দেশের ওপারে ভারতে, আমার নাড়ি পোতা আছে ওখানে। আমার লেখার মধ্যে অনেক লেখায় সেটাই এসছে। তারপরে আমি এখানে এসে আমার যে একটা নদী পেলাম, এখানে একটা কথা বলতেই হয়। আমি যখন দেশ ত্যাগ করি তখন আমার বাবা, কেন এত কাঁদছো? ওখানে যে কি পাবো? আমার বন্ধু আমার বন্ধু আমার আমার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমি খুব কাঁদছিলাম তখন। আমার বাবা আমাকে বলছে যে ওখানে কিন্তু একটা বড় নদী আছে বাবা। হ্যাঁ, নদীতে নৌকা আছে। আমি জানি না কেন সেদিন বাবা আমাকে নদী আর নৌকার কথা বলেছিলেন। এত কিছু থাকতে পৃথিবীতে, সেই বয়সে আমি তখন চোখের জল মুছতে মুছতে বলেছিলাম যে আসলে কি অনেক বড় নদী বাবা, এবং নদীতে কি সত্যি সত্যি নৌকা আছে? তো এইভাবেই কিন্তু আমার 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 ছেলেবেলা আমার কেটেছে আর কি। নদী, নৌকো, প্রকৃতি, সেই ছোট থেকেই আমি তার মাঝেই ছিলাম এবং আমাকে আমাকে টানতো। তো এসে আমি যখন আত্রাইকে পেলাম, আমার নদীকে যখন পেলাম, তখন আমি ধীরে ধীরে কিন্তু
আমার আমার জন্মভূমি কথা ধীরে ধীরে তখন ভুলতে শিখেছি। আমার নদীকেই আমার মনে হয়েছে যেটাই আমার জায়গা। সেই নদীতেই আমি ঝাঁপ দিয়েছি। আমার কৈশোর, আমার যৌবন কেটেছে এই নদীতে। তারপরেই তো বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে সেই অনেক অস্থিরতা সে সময় দেশে। তার বিরুদ্ধে সোচ্চার আন্দোলন। সেই আন্দোলনে লেখাও এসেছে অনেক। স্বাধিকার আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল। সেই আন্দোলনের কথা এসেছে। গণতন্ত্রের কথা এসেছে লেখার মধ্যে। প্রেমের কথা তো অবশ্যই। এভাবেই আমার আমার কেটেছে বাংলাদেশ। আচ্ছা। So now we will get back to Shanti. Shanti, could you please tell us that when did you start writing your poem? Oh, so it went all the way back to second grade. Right now, I'm going to be entering fifth grade. I was around 7 to 8. Now I'm 10, turning 11 in February. So, April is the poetry month, and school celebrates that. So, even though school makes you write poetry, I go home because I have a father who is also a poet. And so I always wrote poetry at home because my dad taught me the tricks and tips of poetry, and I loved it. So I kept writing poetry, and I kept going and going. And I started writing poetry officially in third grade. But in second grade, I did it at school. So what was Yeah. what was about it? Your parents or nature or something like that? So what was this? What was about it? The poem. Well, the poem, it doesn't really have to be about anything. Since I was young, I had a really sharp imagination, and your imagination is everything. If you don't have an imagination, what can you do in life? So I always use my imagination in my poems because my imagination was very sharp, and I always loved imagination. And I let my creativity flow. I was very creative as a child. I liked doing everything. So I mixed my creativity with my imagination and made my poems. Okay. So, but I know that you cannot read Bengali. So how do you know about your dad's poem then? He translate it for you, or well, well, my dad's poem, what he would do is since I only know a little bit of Bangla, he would read his poems to me in Bangla, and I would get like the topic of it, and then he would tell me what it's about in English, and he would say, "Oh, this poem is about the beautiful birds in Bangladesh and how when I wake up the birds chirp and stuff like that." perfect. বাবু ভাই, তাহলে আমরা এখন আপনার আপনার প্রথম বই কবে প্রকাশিত হলো এবং কোথা থেকে প্রকাশিত হলো যদি আমরা একটু শুনতাম। আমার আমার এখন পর্যন্ত আমার 7টি কবিতার কাব্যগ্রন্থ। আমি অনেক আগে থেকেই লেখালেখি করি। যেটি বলছিলাম যে আমার এখানে নজিপুরে যেই আমার কাব্য সংগঠন, যেটা একটা উদয়ন সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী, যার কথা না বললেই নয়, যেখান থেকেই আমার 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 তৈরি, আমার শেকড়, সেই উদয়ন সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী থেকেই কথারা পত্রিকা বের হতো। এই উদয়ন সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী 1968 সালে এটা এখানে আমাদের নজিপুরে। তারপর থেকেই ধারাবাহিকতা এখনো চলছে। আমরা এখন তার হাল ধরেছি, বড় ভাইরা চলে গেছেন। সেখান থেকে একটা পত্রিকা আমরা বের করতাম এই উদয়ন সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী থেকে। সেটা সক্রিয়ভাবে আমরা নিজেরাই বের করতাম। আর তখন একটা পত্রিকা বের করা অনেক কষ্টের ব্যাপার। একটু ফাইন্যান্সিয়াল ব্যাপার তো ছিলই। অনেকের কাছ থেকে অ্যাড নিতে হতো একটা পত্রিকা বের করতে গিয়ে। এইভাবেই কিন্তু আমার শুরু। সেটা বলবো আমি তখন 7-8 পড়ি, সেরকম সময় আর কি। 72-73 এরকম সময় থেকে শুরু হয়েছে কবিতা লেখা। তারপরেই কলেজে যখন, তখন একবারে বড় করে লেখালেখি শুরু। কিন্তু তখনও কবিতার বই আমার বের হয়নি। এমনি ছোট ছোট পত্রিকায় কিন্তু আমার কবিতা বের হচ্ছে। কথায় নিয়মিত আপনার প্রথম বই আপনার প্রথম বই আমার প্রথম বই বেরিয়েছে কিন্তু আমেরিকাতে যখন আমার প্রথম বই বেরিয়েছে, এটা আরো 5 বছর আগে।
আমার আমেরিকা থেকেই সবগুলো বই কাব্যগ্রন্থগুলো বেরিয়েছে, কিন্তু বের করেছে গ্রাফোসম্যান পাবলিকেশন, ঢাকা থেকে বইগুলো বেরিয়েছে, সবগুলো বই গ্রাফোসম্যান পাবলিকেশন থেকে বের হয়েছে। তো আমার 7টি কাব্যগ্রন্থের মধ্যে নামগুলো একটু কুইক বলে নিই। সেটা হচ্ছে যুগল সমর্পণ, দেখা হয় যদি, দাঁড়ালে না কথা ছিল, জল দাও ভঙ্গিমা, ভালোবাসি বলতে চাই, নির্ভীক নোঙর এবং আত্মার আলো। তাহলে বাবু ভাই আজকে যদি আমাদের দর্শকদের জন্য আপনি আপনার প্রথম কাব্যগ্রন্থ থেকে আপনার প্রিয় একটি, আমি জানি সব কবিতা আপনার প্রিয়, সেখান থেকে আপনার ভালো লাগার একটি কবিতা যদি আমাদের দর্শকদের জন্য আবৃত্তি করতেন। আমি আত্মার আলো আত্রাই থেকে আমি একটি কবিতা এখানে আমি পড়তে চাই। এটি কি আপনার প্রথম কবিতার বই? আমার প্রথম কবিতার বই জল দাও ভঙ্গিমা, সেখান থেকেই জল দাও ভঙ্গিমা প্রথম, সেখান থেকেই বোধহয় একটি কবিতা পড়তে চাই, ভালো হবে। জি, প্রথম থেকে আমরা প্রথম থেকে শুরু করি, তারপরে আমরা দ্বিতীয় তৃতীয় জল দাও ভঙ্গিমা প্রথম কাব্যগ্রন্থ আমার। কবিতা শিরোনাম এতটা পর। আসতে চাইনি দেশকে ফেলে, সবাইকে ছেড়ে প্রিয় মানুষের সান্নিধ্য আসতে হবে কখনো ভাবিনি। মানুষ অনেক কিছুই ভাবে না, তবু হয় যেমন আমার হলো। ধুলোবালি কাদা থেকে উঠে আসা অল্পে তুষ্ট আমি, তবুও কাঙ্গাল এতটুকু ভালোবাসার। যখনই ডাক শুনেছি ছুটে গেছি, কিন্তু পাইনি। ভালোবেসে বোকা থেকেছি, থাকতেই চাই। ভালোবাসা কোনটি যে নয় জানা হলো না মানুষকে, তোমাকে। সেদিন হঠাৎ কাছে এসে দাঁড়ালে, কোনো স্পর্শ নয়, তবু মনে হলো এই বুঝি ভালোবাসা। তোমাকে না দেখলে মন পড়ে, দেখলে দিশেহারা হই। ফিরে এসে আয়নায় নিজেকে দেখতে ইচ্ছে করে। তোমাকে পাবার জন্য দেশ দশ সব ছেড়ে এই এত দূর। সেই তুমি এখন এতটা পর, তবুও মনে হয় এই বুঝি ভালোবাসা। ধন্যবাদ। বাহ, অসাধারণ অসাধারণ, ধন্যবাদ। Now we'll get back to Shanti, and can you please recite one poem for our audience? Shanti, are you there? Yeah. Sure, I'll read this poem. This poem is one of my first ones that was really special to me. It's Kobida Namta, Inside Me. Okay. There are people inside me, but you cannot see. They are my blood. They make me rise just like the sun. They just let me fly, and I wouldn't even make one single sigh. They are called my family. They are looking straight back at me. They are strong and never wrong. They let me stand right there. They let me rise in the air. They are my hand. Where I am is where they stand. Family starts with F. Now I will take my own steps. We will make a good solution. Together we can make our own construction. Inside me is my family. Soon you'll see. We will now begin. They're staying on my skin. Thank you. Excellent poem. Thank you. বাবু ভাই, আপনি তো দীর্ঘদিন লেখালেখি করছেন এবং দীর্ঘদিন আপনি প্রবাসে। তো প্রবাসে আমরা জানি সবাই খুবই ব্যস্ত। এর ভেতরে আপনি লেখালেখিটা কিভাবে আপনি সময় করে ওঠেন? ধন্যবাদ মুস্তফা ভাই। আসলেই প্রবাস জীবনে ব্যস্ততার জীবন, তার মধ্য থেকেই ওই যে বললাম একটা ভালো লাগা। কবিতা সবসময় ভিতরেই ছিল, সে কারণেই সেটা কোনো একটা সুযোগ পেলে মনে হতো যে একটা কিছু লিখি, এরকম একটা অবস্থা ছিল। আর বিশেষ করে নিউ ইয়র্কে আরেকটা কথা বলতেই হয়, সেটা হলো যে একটা অনুকূল পরিবেশ সেখানে আছে, এখনো আছে, যেখানে থেকে আমি, আমার মেয়ে শান্তি, আমরা একটা অর্গানাইজেশনের নাম যেটা সাহিত্য একাডেমি নিউ ইয়র্ক। সাহিত্য একাডেমি নিউ ইয়র্ক এটি
অনেক দিনের একটা পুরনো সংগঠন, মূলত কবিতা সংগঠন। কবি শহীদ কাদরী, শ্রদ্ধেয় কবি শহীদ কাদরীর হাত ধরে এই সংগঠন। তারপরে আমরা আসছি, সেখানে আমরা কবিতা পড়ি, প্রতি মাসে আমাদের কবিতা পড়া হয়, সবার সাথে দেখা হয়। আমি এই মেয়েটার কিন্তু হাত ধরে আমি নিয়ে গেছি সাহিত্য একাডেমিতে। প্রথমের দিকে সে এরকম উৎসাহিত হয় নাই, পড়তে পারো, আমরা সবাই শুনবো তোমার ইংরেজি কবিতা। তারপরে সে ধীরে ধীরে উৎসাহিত হলো এই কবিতা লেখার জন্য। এবং এখন সে আমাকে লাগে না আর কি, সে একা একা অপেক্ষায় থাকে কখন সাহিত্য একাডেমির প্রোগ্রাম হবে, কখন সেখানে সে কবিতা লিখবে। আমাদের কবিতা শুরু অত্যন্ত ব্যস্ত মধ্যেও কবিতা আমরা এইভাবেই আমরা 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 একটার পর একটা কবিতা লিখে গেছি, কবিতা হয়েছে। অনুকূল পরিবেশ কিন্তু এখনো নিউ ইয়র্কে অবস্থান করছে আমি বলবো। ওকে, তো আপনি আপনি এই মুহূর্তে বাংলাদেশের কাদের লেখা আপনার ভালো লাগে? বাংলাদেশে অনেক যারা, তাদের কবিতার মধ্যে শামসুর রহমান তো বটেই, হেলাল হাফিজ তার কবিতা। বাংলাদেশি কবিদের মধ্যে আমার শহীদ কাদরী তো বললামই, তার কবিতাও ভালো লাগে। রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, তাদের কবিতা তো আছেই। তারপর দেশে বাইরে যদি যেতে হয় তাহলে একটু জীবনানন্দ দাশের কথা বলতে হয়, নজরুল, রবীন্দ্রনাথ, তাদের কথা তো আছেই। পঞ্চকবি যেটা, তাদের কথা তো বলতেই হবে, তাদের কবিতা উপর ভালো। তবে আমি জীবনানন্দ দাশের কবিতা আমাকে বেশি করে অনুপ্রাণিত করে, নেচারটা আমি ওখান থেকে পাই, প্রকৃতির কবি। আমি পড়ি, জীবনানন্দ খুব বেশি পড়ি। আর বাংলাদেশের শামসুর রহমান তো শামসুর রহমানই, তার তো বিকল্প নাই। ইনফ্যাক্ট আমার খুবই পছন্দের কবি জীবনানন্দ দাশ, এবং আমার প্রথম কাব্যগ্রন্থ আমি আমার প্রিয় কবি জীবনানন্দ দাশকে উৎসর্গ করেছি। তো তার কবিতা আমি যত পড়ি ততই মুগ্ধ হই, এবং একই কবিতা আমি বারবার পড়লে বারবার একইভাবে শিহরিত হই। এখনো আমি তার কবিতা পড়লে আমার গুজবাম্প আমি হয়। So now, Shanti, could you please tell us that who are your favorite writers? Besides my dad, my favorite writer that writes in English would have to be Langston Hughes. Okay. I love him because his poetry, it's like my poetry. It's a mix of imagination and creativity. It's so much fun reading his poems, and he also writes about equality because he is a Black writer, and I just love his poems because I have so much fun reading them. So, like we have we know that in USA right now there is a movement is going on. It's a Black Lives Matters. So, have you written anything about that? Sorry, repeat that. Like, did you write any poems about the current movement, which is Black Lives Matter? Oh, have I done anything about Black Lives Matter? Yeah. Not at the moment, but I fully approve of the Black Lives Matter. I am a part of the team because they do. And we're not saying that Indian lives don't matter. We're saying all lives matter. But at the moment, the Black lives are getting treated like they're nothing. So Black lives do matter, and I approve of the movement, and inshallah I will write a poem of Black Lives Matter. Okay. So এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে একটি কবিতা যেহেতু আসছে ব্ল্যাক লাইভস ম্যাটারকে নিয়ে, আমি জন্মশতবর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে
আমার কবিতার শিরোনাম কথাটি মনে রেখো। সবকিছুর একটা হিসেব থাকা দরকার। ফেডারেল রিজার্ভ ব্যাংকে তোমার কত টাকা জমা আছে জানা যেমন জরুরি, জমেছে সেই পাহাড় জানা জরুরি। পৃথিবীতে কত মানুষ দাস ছিল আর কত মানুষকে তুমি পায়ে পিষে পাঠিয়েছ জীবন নদীর ওপারে। তোমার বিশাল এই সাম্রাজ্য বাড়াতে কয়েকটা যুদ্ধ আর কত প্রাণ হলো বলিদান, তারও একটা হিসেব তোমার রাখা জরুরি। তোমার অস্ত্রাগারে কত বিস্ফোরক জমা আছে আর কতটা ব্যবহারে কত লক্ষ কোটি প্রাণ তুমি কাড়লে, তারও একটা পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখার সময় এসেছে আজ। করোনায় কতজন আক্রান্ত আর কতজনের মৃত্যু, তার হিসাব তুমি দিনরাত করো আর বাকি অন্য সব লুকিয়ে রাখো। এ কেমন আচরণ তোমার? ভোট পাওয়ার আশায় কাকে কত অনুদান দিলে, সে হিসেবের পূর্বে কতটা জুলুম আর কত মৃত্যু তুমি ঘটালে, তারও একটা হিসেব তোমার রাখা দরকার। সহসা সব জট যাবে খুলে আর তুমি মুক্তি পাবে, এমন ভাবার আগে তোমার হিসেবের কথা ভাবো একবার। ভাবো তোমার কৃতকর্মের কথা, ভাবো শ্রমজীবী মানুষের বঞ্চনার কথা, ভাবো রাষ্ট্রের সঙ্গে নাগরিক অধিকারের কথা। জুলুমের কথা ভাবো, শোষণের কথা ভাবো, ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেডের সময় সেই কান্নার কথা ভাবো। ভাবো তারই বংশধর কালো মানুষের হাহাকারের কথা, তাদের অক্লান্ত পরিশ্রমে কতটা ঘামে গড়ে উঠেছে তোমার এই আকাশচুম্বী অট্টালিকা। তাদের কষ্টের কথা কখনো কি ভেবেছো তুমি? কি অপরাধ করেছিল ২৬ বছরের কালো মেয়ে ব্রিওনা টেইলর? প্রেমিকের সঙ্গে ঘুমন্ত অবস্থায় পুলিশের গুলিতে যার প্রাণ গেল। কি অপরাধ করেছিল ২৮ বছরের অপূর্বা কালো মেয়ে আঠাঠিয়ানা জাফারসান? সামনের দরজা খোলা রাখার জন্য পুলিশের গুলিতে যার প্রাণ গেল। কি অপরাধ করেছিল ২৬ বছরের কৃষ্ণাঙ্গ যুবক বোথাম জিন? একের পর এক পুলিশের গুলিতে যে প্রাণ হারালো। কি অপরাধে সন্তান স্ত্রীর সামনে ৩২ বছরের কৃষ্ণাঙ্গ ফিলান? কি অপরাধ করেছিল ২২ বছরের কৃষ্ণাঙ্গ যুবক স্টেফেন ক্লার্ক? পুলিশের ২০ রাউন্ড বুলেটে বুলেটে যার বুক ঝাঁঝরা হয়েছিল। কি অপরাধ করেছিল কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড? পুলিশের হাঁটুর নিচে নির্মম ভাবে পিষ্ট হয়ে আই ক্যান ব্রিথ বলতে বলতে যার প্রাণ গেল। কারো মানুষের উপরে আহত পৈশাচিক অত্যাচারের কথা আমি লিখবো বলো? এখন তো তোমার হিসাব দেবার সময়। ব্ল্যাক লাইভস ম্যাটার কথাটি মনে রেখো। পৃথিবী শুরু থেকেই অনেক শোষণ তো করলে, আর মানুষকে আর কত নিপীড়ন, আর কত যুদ্ধ, আর কত রক্ত, আর কত সাম্রাজ্য চাই তোমার? একটি ফুল ছিঁড়লে তা শুকিয়ে নষ্ট হয়, কিন্তু একটি আন্দোলিত মৃত্যুর সঙ্গে সঙ্গে সবকিছু কি শেষ হয়ে যায় কখনো? নাকি সেখান থেকে শুরু হয় আন্দোলন? সেটারও আজ তোমার হিসাব রাখা জরুরি। চরম কৃত্রিমতা আর মিথ্যার বেসাতিতে ভরা তোমার জীবন ভয়ঙ্কর সর্বনাশের কাছাকাছি। এক খণ্ড লোহাকে গড়তে যেমন পিটাতে হয়, ঠুকতে হয়, পিষতে হয়, এখন তেমনি সময় এসেছে তোমার। সাম্রাজ্যবাদের হাতটা তুমি গোটাতে না জানলে মহামারীর বিষাক্ত ছোবল আজ কেন গোটাবে বলো? তোমার ছলনা থেকে বেরিয়ে মুক্ত মানুষ আজ জেনেছে তোমার স্বরূপ, জেনেছে সবাই তোমার পর্দার অন্তরালের হিংস্রতার কথা। ঈশ্বর জেনেছেন তোমার ভাঁওতাবাজি আর তোমার চক্রান্তের কথা। জেনেছেন ঈশ্বর ড্রোন হামলায় নিহত সাগর তীরে ভেসে আসা আলামপুরের কথা। সিরিয়ায় যুদ্ধাহত সেই ৩ বছর বালকের আর্তনাদের কথা ঈশ্বর জেনেছেন। জেনেছেন ঈশ্বর কাঁটাতারে ঝুলতে থাকা ১৫ বছরের বালিকা ফেলানি মুরদারের মরে যাওয়ার কথা। আগুনে ঝলসে যাওয়া নুসরাত জাহান রাফির চিৎকারের কথা ঈশ্বর জেনেছেন। জেনেছেন ঈশ্বর মেধাবী ছাত্র আবরার ফাহাদের করুণ মৃত্যুর কথা। আর কত অত্যাচার, আর কত নির্যাতন, আর কত বলাৎকার, আর কত শোষণ। তাই তো বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। সেই শোষিত নেতার সাহসী তর্জনী একদিন ছুঁয়েছিল আকাশের নীল। বলিষ্ঠ সেই আঙ্গুলের উচ্চতা কতখানি ছিল, তারও একটা হিসাব রাখার সময় এসেছে আজ। ঈশ্বর আজ জেনেছেন তোমার সকল আন্তর্জাতিক চক্রান্তের কথা। তাই আর দেরি নয়, যত দ্রুত পারো হিসাবটা তৈরি করো। তোমার হিসাবটা আজ শোষিত মানুষের খুব জানা দরকার। আর সেই সাথে সাথে তুমি তোমার কানের তুলো দুটো একটু খোলো। আমি দাঁতে দাঁত পিষে শুধু একটি কথা বলে যাই, এক্সপ্লয়েটেড লাইভস ম্যাটার। কথাটি মনে রেখো। অসাধারণ 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 একটি কবিতা আমরা শুনলাম আমাদের প্রিয় কবি আহমেদ হোসেন ভাইয়ের সাম্প্রতিক বিষয় নিয়ে লেখাই সুন্দর কবিতাটি, দীর্ঘ কবিতাটি শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ বাবু ভাই। So now we would like to request Shanti, can you please recite like another poem for us? For sure. This poem is another very special one. This poem I read at school. And after I read this poem out loud at school, everyone started calling me the poet of the school. So this is a very special poem to me. It's called My Dreams. When I see my dreams, I feel like I became the steams. The time had passed. Where am I? I have asked. Is this the right day? When I'm in my dreams, I see myself, but made out of clay. Then I realize I'm just asleep. Then I see a ravine, and I think I should make a majestic leap. Then I ask myself, what's happening to me? Now I don't know what my dreams can be. Then I think, am I actually in a dream? Is this real? But then there's something I feel. A voice kept saying, you're dreaming. Then the voice fades away. Then I say, I want to pray. Then I start praying. Now my dreams start playing. Then my family walks up to me. They ask me, who do you want to be? I say, I have fun, but then a beautiful dream is done. Thank you. Wow, excellent, Shanti. Thank you for your beautiful poem and beautiful recitation. You are not only a poet but also a very good reciter also. So বাবু ভাই, এবার আমরা আপনার কাছে আসব। তো এই মুহূর্তে বাংলা কবিতা নিয়ে আপনি তো দীর্ঘদিন দেশের বাইরে, বাংলা কবিতার ভবিষ্যৎ কি দেখছেন আপনি? কারণ আমরা কি একটা জায়গায় আমরা থেমে গেছি? সেই আমাদের যেই কবিতার একটা শক্তি ছিল, একসময় আমরা দেখেছিলাম যে কবিতার যে উত্থান, অনেকদিন হয়ে গেল আমরা সেই ধরনের কোনো আলোড়িত কোনো কবিতা আমরা দেখছি না, যে কবিতা আমাদেরকে আবারও আমাদেরকে জাগিয়ে তোলে। তো এই ধরনের কোনো কবিতা আমরা দেখছি না। আপনি কি মনে করেন যে কেন আমরা আসলে সেই ধরনের কোনো কবিতা লিখতে পারছি না, বা আমরা সেই ধরনের কোনো কবিতা পাচ্ছি না, কবি পাচ্ছি না? ধন্যবাদ মুস্তফা ভাই। আপনি আসলে একেবারে যে আমাদের কবিতা পাচ্ছি না তা কিন্তু না। আমরা 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 চেষ্টা করে যাচ্ছি। হয়তো আপনি যেভাবে বলছেন সেই মাপের হয়তো আমরা সেই জায়গায় হয়তো যেতে পারি নাই, কিন্তু কবিতা চর্চা চলছে, আমরা লিখে যাচ্ছি। এখন যেই জিনিসটা সেটা হলো যে আঙ্গিকে সেভাবে লেখা হচ্ছে না, এটা এক। দ্বিতীয়ত কোনটি যে মৌলিক লেখা দর্শকের মানে মানুষের কাছাকাছি, মানুষের কথা সেইভাবে হয়তো আমরা পাঠকের কাছে নিয়ে যেতে পারিনি। যেই শোষণের কথা, বঞ্চনার কথা, যে প্রেমের কথা, যেটি আমাদের দর্শকরা চান, যেটি আমাদের পাঠকরা চান, আমরা ওইভাবে কবিতাকে নিতে পারিনি। একটা জায়গা, একটা ক্লাসের মধ্যে হয়তো কবিতা হয়তো থেকে গেছে, কিন্তু তারপরেও
আমি বলবো যে আশার দিক সেটা হচ্ছে যে আমরা চর্চা করে যাচ্ছি, বিশেষ করে অনেক ভালো ভালো আধুনিক কবিতা যেটি বর্তমানে সেটা সেটা অনেকেই লিখছেন, আমরা যারা লিখছি আহ, আহ, এবং শুধু বাংলাদেশে শুধু না, শুধু আমি তো এই তো আসলাম অনেকদিন পর, তারপরও আমি বলবো যে আমি বিদেশের মাটিতেও বিশেষ করে দেখেছি যে একটা একটা জোয়ার চলছে, কবিতার জোয়ার, কবিতা লেখা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে আরো অনেক কিছু ওই জায়গায় দেবার আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন একটা বড় একটা জায়গা, যে একবারে মানুষের ভিতরে যাওয়ার মতো। আগে যেমন যে কবিতাগুলো আমরা মনে মনে আমরা সবসময় আওড়াতাম, আপনি যেটা বললেন হয়তো সবসময় আমাদের মুখেই কবিতাগুলো ছিল, একটা স্লোগানের মতো ছিল কবিতাগুলো, লাইনগুলো, সেই রকম লাইন বা সেই রকম অবস্থা হয়তো আমাদের এখনো ওই রকম ভাবে আমরা আওড়াই না, বা আমরা নিতে পারিনি বা দিতে পারিনি এখন আমাদের পাঠকদের। বাস চেষ্টা অব্যাহত, এবং বাংলাদেশে অনেক ভালো ভালো তরুণ কবি আছেন যারা লিখছেন, এবং চেষ্টা চলছে। আমি নিজেও তাদের কবিতা পড়ে আমি সত্যি আমি নতুন, আমি একেবারেই নতুন, তাদের থেকেও নতুন। আমি একবারই পুরনো কখনোই বলবো না, এখনো আমি শিখছি এবং আমার মনে হয় যে এটা অতৃপ্তি আমার ভিতরে এখনো কাজ করছে। আমি এত কবিতা লিখেছি, মনে হচ্ছে যে আমার মনে হয় যে এইগুলো অনেক অনেক পুরনো হয়ে গেছে, আরো অনেক কিছু নতুন লেখা বাকি আছে, সেরকমই মনে হয় সবসময়। সে থেকেই আমার মনে হয় যে এই অতৃপ্তি আমাদেরকে একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। আমার মেয়েটাকেও আমি সেই কথাই বলি। জি বাবু ভাই, এইখানে হ্যাঁ, আমার মেয়েটাকেও বলি যে, জি বলুন। জি, এইখানে আমি একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আপনি কি মনে করেন যে আমাদের এই বর্তমান সময়টা হচ্ছে আপনার অনলাইন প্ল্যাটফর্মের সময়। সবাই খুব বেশি আপনার মোবাইল এবং ফেসবুক নির্ভর। সেইখানে আমাদের সাহিত্য পত্রিকাগুলো, আমাদের সাহিত্য পাতাগুলো, তাদের ভূমিকা আ মানে কি হওয়া উচিত? কারণ এখন মানুষ কিন্তু পেপার কিনে বা সাহিত্য ম্যাগাজিন কিনে, লিটল ম্যাগ কিনে কিন্তু পড়ে না, এবং সেই পড়ার সময়টুকুও নেই। সবাই এখন হাতের মুঠোয় যে ডিভাইস, যে ফোনটা, সেখানেই সবকিছু দেখতে চায়। সেই অর্থে আপনি কি মনে করেন যে সাহিত্য পত্রিকাগুলো এবং সাহিত্য পাতাগুলো, লিটল ম্যাগ গুলো যত বেশি অনলাইনে আসবে আপনার সফট ভার্সন এ, তত বেশি কবিতার চর্চাটা হবে? চমৎকার প্রশ্ন করেছেন। আসলেই তাই, এটা একটা সময় এসছে আমাদের। এই এই ছোট ছোট লিটল ম্যাগ গুলো যখন আরো বেশি সক্রিয় হবে, আমার মনে হয় আমাদের যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেখানে কিন্তু আমরা কিন্তু যেতে পারবো। কারণ এখন আমাদের পড়ার অভ্যাসটা একেবারেই নাই। আমরা যারা লিখছি তারাই শুধু মনে করেন যে আমাদের কবিতাগুলো পড়ছি, আর আমার কবিতা আর কেউ যে পড়বে সেরকম পাঠক আমরা নিতে পারিনি, এখন তৈরিও করতে পারিনি। ব্যর্থতা আমাদের নিজেদেরও আছে, আমরা সেরকম হয়তো কবিতা উপহার দিতে পারিনি। কিন্তু এটা ঠিক যে দিন দিন যান্ত্রিকতার কারণে মানুষ অনেক বেশি মেকানাইজড হয়ে গেছে। পথ চলতে চলতে ওই ওই মোবাইলটা খুলে দুই একটা জিনিস হয়তো তার প্রয়োজনীয় জিনিসটা নিয়ে নিল। আমার কথা হচ্ছে যে আমরা যদি ওই ওই মোবাইলের ভিতরেই আমরা যদি আমাদের সাহিত্যের পাতাটা, আমরা একটা ভালো কবিতা ওই জায়গায় যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় এখান থেকে সেটা নিয়ে নিতে পারবে, এবং আমার মনে হয় আরো কাছাকাছি হবে, আরো ফ্রুটফুল হবে আমি মনে করি। সেজন্য আমাদের সেদিকেই আমাদের দৃষ্টি দেওয়া দরকার, এবং অনেকেই কিন্তু সে কাজটা করছেন। লিটল ম্যাগ গুলো অনেক এখন সক্রিয়, এবং এই স্ক্রিন বেসড যে প্রোগ্রামগুলো সেগুলো হচ্ছে। আজকে যে আমরা বসে এই যে কাজ করছি, করোনা আমাদের আটকে দিয়েছে, কিন্তু আমরা তো বসে নাই। আজকে আমরা আপনি কানাডা থেকে আছেন, আমি বাংলাদেশ থেকে, আমার মেয়েটা আমেরিকা থেকে, আমরা একটা প্ল্যাটফর্মে চলে এসেছি, এবং সারা পৃথিবীর মানুষ কিন্তু আমাদেরকে দেখছে, কথা শুনছে, প্রাণিত হচ্ছে, এবং সেখান থেকেই একটা ধারা বেরিয়ে আসবে, সেখান থেকেই মানুষ প্রাণিত হয়ে কবিতা লিখবে, সাহিত্য চর্চা করবে। এভাবেই আমার মনে হয় আমাদেরকে আরো 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 গঠনমূলক ভাবে এগিয়ে আসতে হবে। আরো কিভাবে পাঠকের কাছাকাছি যাওয়া যায়, পাঠক যেই ডিভাইসটা ব্যবহার করছে, আমার সাহিত্য সেইভাবেই এগিয়ে যাবে। আমি তাই মনে করি। আমরা যদি ওই বই নির্ভর হয়ে পড়ে থাকি, পাঠকরা সেই বই নিচ্ছে না। পাঠক কি নিচ্ছে, পাঠক যেটা নিচ্ছে আমরা আমরা সেইভাবে পাঠকের কাছে যেতে চাই। Yeah. Okay. আপনার সাথে পুরোপুরি একমত। Shanti, I know that you have friends. Does anyone in your friend write poem? No, not my friend really,
Poetry is like poetry has died down. No one really does poetry anymore. They don't find interests in it. And I find that weird. Poetry is amazing. Everyone should at least give it a try. And my friends have not tried poetry yet, so that So but I will. I do they will like your poems? poetry. Do they like mine? Well, I like keeping my poetry private to my family and my friends, to like the Bengali people. So my friends don't really read my poetry because I don't. It's not that I don't let them. They don't find interest in my poetry. If they read it, maybe they'll like it, but I don't know if they have interest in it. But hopefully, I will let them read my poetry and try my poetry. So do you feel shy reading your poetry to your friends? It's not that I feel shy, it's that I'm nervous of the reaction. I'm nervous about the reaction. Will they hate it? Will they love it? Will they be like, oh, I'm not going to be a friend anymore? They're not like that, but it could happen. Maybe they won't like my poetry. Maybe they'll love it. So do they poke you after listening your poem? Well, when they if well, I don't read my poetry to them. They sometimes they don't even know that I read poetry and write poetry, but they support it. They're not like, oh, you shouldn't write poetry. They support what I do, but they haven't read my poetry at all. Okay. Only at school. Only at school they've read poetry. That's great. That's great. So Shanti, we'd love to hear another poems from you. So could you please recite your another poem for us? Of course. So this poem is about COVID-19, but it's not about COVID-19. It's what a 10-year-old thinks of it, like from a 10-year-old mind. So this is what a 10-year-old would think of COVID-19. It's called COVID-19. This is coronavirus from a 10-year-old's mind. Honestly, I wish we could leave it behind. Did you know coronavirus is kind of cleaning the planet? It's because there's not much litter us humans can handle. We're on quarantine, so no humans outside. Now there's not much pollution, so our planet doesn't die. I'm only going to tell you the good news I can say, only because the bad news needs to get out of our way. Did you know most people with COVID-19 recover? Now watch the good news hover. Yes, we have to stay inside and can't say hi to family and friends, but we can still call, and so the world isn't going to end. COVID-19 has some pros and some cons. Just so take it easy and hold on. Thank you. Wow, I really like this one. Amazing, yeah, amazing. Thank you, Shanti. বাবু ভাই, এরপরে আমরা আপনার আরেকটি কবিতা শুনতে চাই। আপনি যদি আমাদেরকে একটু প্রেমের কবিতা চলো, একটু প্রেমের দিকে যাই। অবশ্যই অবশ্যই, প্রেম তো আমাদের জীবনের শাশ্বত, অবশ্যই। কবিতা শিরোনাম আমি তোমার ভূষাণী। শাড়ি পরেছো, পায়ে আলতা থাক বা না থাক, নুপুরটা থাক, হাতে মেহেদি নেই, কাঁচে বা করতে আলসেমি করো না, খোলা চুলেই এসো। হাওয়ায় উড়ে তোমার শাড়ির আঁচল, বাতাসে দোলে কেশাগ্র, যেন অমর্ত্য লোক হতে নেমে আসে দেবী কালিকা পুরাণ হাতে। পুরাণ থাক, তবে সাথে শাড়িটাও। কপালে টিপ দিতে না চাও দিও না, কানের ঝুমকা খুলে আসতে চাও এসো, ঠোঁটে লিপস্টিক বারবার দিতে চাও না দিও না, খোলায় রেখো
কালচার শুদ্ধি হবে গাঢ় চুম্বন এঁকে দিয়ে হৃদয় তোমার। আমি নিয়ে জন্য আকাশ দ্বীপ জেলে রেখে দুটি পাতামল বুক পকেটে নিয়ে নয়াবাদীর স্বপ্ন দেখি। তুমি শাড়ি পরেছো, শাড়িতেই তুমি খরস্রোতা নদী হয়ে সাগর গর্ভে যাও। শাড়িতেই প্রেমে পুলক জাগে, নাভি মূলে লুকানো কস্তুরীর ঘ্রাণ নিতে নিতে আমার প্রিয় ভূষণ হয়ে ওঠো দ্রুত অনায়াসে। শাড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকো তুমি, তোমার সুবাস আর উদ্ধৃত পিণ্ডের উঠানামা, তোমার আকম্পিত শরীর আমাকে ইশারায় শীষ দিয়ে ডাকে, কাছে টানে। তোমার শাড়ির লাল পাড় আর সবুজ জমিন আমার স্বদেশ। আমার প্রবাস জীবনে আমরি বাংলা ভাষার মতো প্রিয় তুমি। শাড়িতেই ভূমিকম্প, শাড়িতেই আবাদি কৃষাণ, তাই শাড়ি জড়িয়ে এসো শরীরে। শাড়ি তোমার ভূষণ আর আমি তোমার ভূস্বামী। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। বাবু ভাই, এইখানে আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। সেটি হচ্ছে, আপনি দীর্ঘদিন দেশের বাইরে প্রবাস জীবনে আপনি, এবং সেখানে থেকে আপনি আপনার নিজের ভাষায় সাহিত্য রচনা করে চলেছেন। তার জন্য আপনাকে অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা আপনার প্রতি, কৃতজ্ঞতা। কিন্তু ইদানিংকালে একটা জিনিস আমরা দেখি যে দেশের বাইরে যে সমস্ত প্যারেন্টস থাকেন, তারা তাদের সন্তানদেরকে বাংলা সাহিত্য এবং বাংলা ভাষার সাথে সেইভাবে পরিচয় করিয়ে দেন না। তো এই ক্ষেত্রে আপনি আপনার সন্তানকে, আপনার কন্যাকে চেষ্টা করছেন আপনার ভেতরের যে বীজটি সেটি তার ভেতরে বুনে দিতে, এবং আপনি চেষ্টা করছেন আপনি কি লিখছেন না লিখছেন সেটা তার সাথে এক্সচেঞ্জ করতে। তো আপনি কি মনে করেন যে আমাদের প্যারেন্টসদের কি ভূমিকা থাকা উচিত বাংলা ভাষা শেখার জন্য, বাড়িতে বাংলা ভাষা বলার জন্য, এবং যারা আমাদের নতুন প্রজন্ম তারা কিভাবে আরো বেশি দেশে, তারা তো ইংলিশ এমনি শিখবে, তারা তো এমনি শিখবে, কিন্তু মানে প্যারেন্টস হিসেবে, অভিভাবক হিসেবে কোন জায়গাটাতে আমাদের আসলে কমতি থেকে যাচ্ছে, যে আমরা পারছি না আমাদের এই মায়ের ভাষাটাকে তাদের কাছে তুলে দিতে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি সমসাময়িক প্রাসঙ্গিক একটি প্রশ্ন। আজকে যেখানে আমরা আটকে আছি, প্রবাস জীবনে আমি এটা দেখেছি। আমার পর্যন্ত বাংলা আছে, কিন্তু আমার ছেলে মেয়েদের কাছে কিন্তু আর বাংলাটা নাই। বাংলা নিতে পারছে না, ওরা হারিয়ে যাচ্ছে বাংলা তাদের কাছ থেকে। কিন্তু এটা কেন, এবং এখান থেকে উত্তরণের পথ কি? আমার ছেলে, একটা ছেলে একটা মেয়ে। আমার মেয়েটা একটু কম বাংলা বলতে পারে, কিন্তু আমার ছেলেটা কিন্তু ও ইংরেজি থেকে ও বাংলায় ভালো জানে। আমি যখন আমার ছেলের সঙ্গে যখন কোনো কনভারসেশন ইংরেজিতে করতে যাই, আমার ছেলে আমাকে বলে, বাবা তুমি বাংলায় বলো, আমি বুঝতে পারতেছি। আমার ছেলে যখন আমাকে বলে যে বাবা তুমি বাংলা বলো, আমি বুঝতে পারছি, তখন আমি খুব গর্বিত হই। বিশ্বাস করেন যে আমার ছেলেটা বাংলা বুঝতে পারছে এবং আমাকে বলছে যে তুমি ইংরেজি বলো না, বাংলায় বলো। সো এটা কিন্তু একদিনে হয়নি। এটার জন্য কিন্তু আমাদের কষ্ট করতে হয়েছে, মেহনত করতে হয়েছে, এবং এটার গুরু দায়িত্ব হচ্ছে বাবাদের চেয়ে মায়েদের বেশি আমি বলবো। কারণ আমরা তো প্রবাস জীবনে, ছেলেরা তো বাইরে বাইরে সবসময় থাকে। আমার মনে হয় মায়েদেরই একটা বড় ভূমিকা ছেলে মেয়েদের ছোট থেকেই। ওই আমার বাড়িতে তো সবসময় কিন্তু বাংলা খবরটা চলতেই আছে। আমার ওয়াইফ বলছে কি বাংলা খবর চলছে, কথা আমি ছেলের জন্য রেখে দিয়েছি, ও বাংলা শিখবে ওখান থেকে। ও যদি দুটো শব্দ যদি শেখে ওখান থেকে, শিখুক। আমরা কিন্তু বাংলা ওইভাবেই আমরা শুরু করেছি সেই প্রথম থেকে। এবং নিউ ইয়র্কে তো আরো ভালো অনেক বাংলা স্কুল আছে এখন। আপনার চাইলেই, আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমি বাড়িতে পারছি না, খুব ব্যস্ত, আপনি একটু কষ্ট করে শুধু মানে ছেলেটাকে এটাকে বাংলা স্কুলে দিয়ে আসেন। ওখানে বাংলা নাচ মানে ভাষা শিখবে, আমাদের কালচার শিখবে, আমাদের যে যদি নাচের প্রোগ্রাম হয় নাচ শিখবে, কেউ যদি অঙ্কন করতে চায় ওখানে ছবি আঁকবে। এরকম স্কুল কিন্তু এখন হয়ে গেছে। কিন্তু আমি যখন আমেরিকায় 27 বছর আগের কথা বলছি, সেটা কিন্তু ছিল না। 27 বছর আগে খবরের কাগজই ছিল না। 27 বছর আগে একটা টিভি প্রোগ্রাম যে হবে বাংলার, সেটা কিন্তু ছিল না। নিউ ইয়র্কে আমার মনে আছে যে এক সপ্তাহে মাত্র আধা ঘন্টার একটা প্রোগ্রাম হতো,
রূপসী বাংলা, আপনি আমার মনে হয় আপনি জানেন কিনা, এখন ওই আনিসুল হক উনি এই প্রোগ্রামটা করতেন, ২৭ বছর আগের কথা বলছি। ওই রূপসী বাংলা আধা ঘন্টার জন্য আমরা বসে থাকতাম কবে হবে এই রূপসী বাংলা, কিন্তু ২৭ বছর পর কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। এখন এখন নিউ ইয়র্কে, শুধু না নিউ ইয়র্কে, উত্তর আমেরিকায়, কানাডায় অসংখ্য জায়গায় বাংলা চর্চা হচ্ছে, বাংলা বাংলা অনুষ্ঠান হচ্ছে। তো কাজে এগুলো বড় দিক। এখন যদি আমরা যদি বাবা মারা যদি একটু একটু কষ্ট করে ছেলে মেয়েদেরকে যদি আমাদের আসলে আমরা দেশ থেকে যখন বিদেশে গেছি তখন কিন্তু দেশটা খুব বুকের ভিতরে, আরো বেশি কষ্ট। দেশের একটু ভালো হলে আমরা অনুপ্রাণিত হই, উদ্বেলিত হই। দেশে কিসে ভালো হবে সবসময় ওই চিন্তাটা হয়। দেশের কোনো একটা খারাপ হয়ে গেলেই আমরা সবচেয়ে বেশি কিন্তু বিমর্ষ হয়ে যাই দেশের একটা খারাপ কিছু দেখলেই। এটা আপনি বুঝবেন যেহেতু আপনি বাইরে আছেন। তো সেই জন্য আমি মনে করবো যে আমাদের গুরু দায়িত্ব হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের বাংলা কৃষ্টি, বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া, এটা আমাদের দায়িত্ব। কিভাবে সম্ভব? যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে নিয়ে যাওয়া। আপনি মনে করেন যে এই এই যে জাতীয় যে অনুষ্ঠানগুলো, আপনি পাঞ্জাবি পায়জামা পরেন না কেন? ছেলে মেয়েদেরকে সেভাবে আপনি তৈরি করে নেন না কেন? ২১শে ফেব্রুয়ারিটা কি? সেই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসটা কি? আপনি একটু ছেলে মেয়েদেরকে বলেন। ৭১ সালে আমরা যুদ্ধ হয়েছে, কিসের যুদ্ধটা, কার সঙ্গে ছিল, কেন যুদ্ধটা হলো? আপনি একটু বলেন না কেন? তাহলে তো দেশটা জানতে পারবে, বাংলাদেশটাকে ভালোবাসবে সে, যে এরকম একটা যুদ্ধ করে আমাদের দেশ আসছে। জাতির জনক বঙ্গবন্ধু কেন বঙ্গবন্ধু উনি? আপনি দুটো কথাই বলেন না কেন, বঙ্গবন্ধু কেন উনি? তাহলে তো উনি নেশন অফ ফাদারকে চিনতে পারছেন। এই দায়িত্বটা কিন্তু আমাদের। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে না বলি, আর শুধু বলি যে না ওরা বাংলা নিল না, বাংলাটা ভাই শিখলো না, আমার ভাই বাংলাটা তো ছেলের আসে না, এই দায়িত্বটা কিন্তু আমাদের। আমার ছেলের বাংলা আসে না এটা কে বলবে? এটা যদি আমি না দেই তাহলে তো আসবেই না। তো আমি মনে করি এটা আমার গুরু দায়িত্ব, আমাদের সবার এগিয়ে আসা, ছেলে মেয়েদেরকে অনুপ্রাণিত। ধন্যবাদ। ধন্যবাদ বাবু ভাই। আমি আশা করছি আজকে আমাদের অনুষ্ঠানে যে সমস্ত অভিভাবক এই অনুষ্ঠানটি দেখছেন তারা উপকৃত হবেন বাবু ভাইয়ের এই উপদেশ এবং এই অ্যাডভাইসটা নিয়ে যে আসলে কিভাবে আপনাদের আরো বেশি আপনাদের সন্তানদেরকে বাংলার প্রতি উদ্বুদ্ধ করতে পারেন এবং কি করা উচিত সেই সমস্ত বিষয়গুলো। ধন্যবাদ বাবু ভাই আপনাকে সুন্দর করে এই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আমরা চলে এসেছি। তো এই পর্যায়ে আমরা শান্তির কাছ থেকে একটি কবিতা শুনে তার কাছ থেকে বিদায় নিয়ে আপনার কাছে আসবো এবং তারপরে আপনার একটি কবিতা শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। শান্তি, so now I would like to request you to recite your last poem for today. And so could you please recite your poem? Okay, so this is one of the easiest poems to write. Writing poetry sometimes can be hard, sometimes easy. This is one of the easiest ones because it's about quarantine. Quarantine is about staying at home. You can't go outside. You can't do anything. Like it's a prison cell. You can't go outside. So this is a poem about quarantine, and it was very easy to write because quarantine I don't like quarantine. I like going outside. I like enjoying myself because life is about enjoying yourself and doing everything you can. It's called quarantine. Quarantine got me stuck home bored. I wish we all could just get out of our front doors. We have to be separated 6 feet apart, but it really feels like my brain just got hit by a dart. Well, it's for a good cause. We have to stay safe. You know why? Because not all heroes wear a cape. We have to stay healthy and stop spread. Honestly, COVID-19 is getting in our heads. Just know this could have been worse, but there are families out there that are really hurt. Yes, we do have to talk through a screen, but don't drop your crown. You are always a queen. Just hang on there because we have to self-distance every day. Don't go outside because COVID-19 doesn't want to play. COVID-19 has some ups and some downs. Just know
Allah does not want to see any frowns. Thank you, Shanti, for your another excellent poem. So I would like to thank Shanti once again for for your presence here, and I would like to welcome you again. Hope to see you again, and I pray to God that you will be successful in your writing life as well as your like real life. And thanks again, uh, thanks again for your like excellent presence here today. So বাবু ভাই, আপনি যদি আমাদেরকে একটু আপনার শেষ কবিতাটি পড়ে শোনাতেন, তাহলে আমরা ধন্যবাদ। আমার কবিতা, শেষ কবিতা শোনার আগ দিয়ে আমি একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে আজকে আমরা যে আমেরিকা বাংলার যে আমরা এই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আজকে আমাদেরকে এক করে দিয়েছে, আমি আগেই বললাম আমি কৃতজ্ঞ। পর্দার অন্তরালে আছেন সিদ্ধার্থ দে, যিনি চিফ এক্সিকিউটিভ। নাম না বললেই নয়, সিদ্ধার্থ দে আমাকে বললেন, দাদা একটা প্রোগ্রাম করতে হবে আপনার মেয়েকে নিয়ে। আমি খুব খুশি হয়েছি। সিদ্ধার্থ দে আজকে আমাদেরকে এক করে দিয়েছেন। এবং এই আমেরিকা বাংলার পর্দার অন্তরালে আর যারা আছেন, আপনি আছেন, আর যারা কাজ করছেন, কলাকুশলী আছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। আজকে এই একটা প্ল্যাটফর্মে আমার মেয়ে আমাকে এক করে দিয়েছেন। আমরা কবিতা পড়লাম, কথা হলো। এর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি এই ভুল ত্রুটির দায় সম্পূর্ণ আমার, আমি নিয়ে নিলাম। আর যদি এখান থেকে কোনো কিছু ভালো থাকে, আপনাদের যদি আনন্দ দিয়ে থাকে, সেটা সম্পূর্ণ আপনাদের। চলুন কবিতায় যাওয়া যাক। আমার একটি প্রিয় কবিতার শিরোনাম উদ্বাস্তু। আমার বাবা কমিউনিস্ট ছিলেন। বাবার খুব কাছের যে কজন কমিউনিস্ট আমার মনে পড়ে, তারা হলেন দিজুবাবু, নটি ডাক্তার, তসলিম চৌধুরী, মোহনলাল লখটিয়া প্রমুখ। আর পশ্চিমবঙ্গের জ্যোতি বসু ছিলেন বাবার সিনিয়র রাজনৈতিক বন্ধু। একদিকে ফুটবল দলের ক্যাপ্টেন, অন্যদিকে রাজনৈতিক নেতা। এই দুই ছিল বাবার ধ্যান, জ্ঞান ও আরাধ্যমান সাধনা। বাবা প্রায় চক্ষু বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ব্যাগ ব্রাশ করতেন। অমন করে আয়নার সামনে দাঁড়িয়ে কিভাবে দেখেন বাবা, এমন প্রশ্নের জবাবে বাবা জোরে হেসে উঠে বলতেন, তৃতীয় নয়ন দিয়ে দেখি রে ধন। আমি তার কথা কোনো না বুঝে কেবলমাত্র তৃতীয় নয়ন খুঁজে ফিরতাম সেই টকবকে যুবকের চোখের দিকে তাকিয়ে। তারপর হঠাৎ কোথা থেকে কি যেন হয়ে গেল। সেই দুর্দান্ত ফুটবলার, সেই তুখোর কমিউনিস্ট বক্তা কেমন যেন ম্রিয়মাণ হয়ে গেলেন। বাবার সেই অস্থির অসহায় চেহারা, উস্কো খুস্কো চুল, আখির মুখের দিকে চেয়ে কেঁদে উঠতো আমার কিশোর মন। মনে হতো এ যেন আমার অন্য এক বাবা। তখন আর আয়নার সামনে বাবার দাঁড়ানো নেই, চুলে ব্যাগ ব্রাশ নেই, বাবার মুখে আর আমার জন্য ধন ডাক নেই। খেলার মাঠে নেই সেই অধিনায়ক, নেই রাজনৈতিক মঞ্চে সেই আগুন ঝরা বক্তৃতা। বাবার ভেতরে বাইরে তখন প্রচন্ড বেগে যে তুফান বইছিল, অল্প বয়সে সেদিন আমি স্পষ্টই বুঝেছিলাম। তারপর হঠাৎ এক রাতের অন্ধকারে বাবা আমাদের নিয়ে দেশ ছাড়লেন। রাতারাতি আমরা উদ্বাস্তু হলাম। আমার বাবাও হয়ে গেলেন একজন উদ্বাস্তু কমিউনিস্ট। কেন বাবা দেশ ছাড়লেন, কেন আমরা উদ্বাস্তু হলাম, এত কিছু বোঝার বয়স তখনও আমার হয়নি। খুব অল্প বয়সে আমি আমার খেলার সাথীকে হারালাম, স্কুলের সহপাঠিনী রেণুকা দাসকে হারালাম, আত্মীয় স্বজন, হারালাম প্রিয় জন্মভূমি। ভিটে মাটি সব হারিয়ে উদ্বাস্তু হলাম। আজও তেমনি উদ্বাস্তু আমরা। সকাল সন্ধ্যা মানুষের তিরস্কার শুনতে শুনতে এই বেড়ে ওঠা। এখনো অনেক মানুষ আমাদেরকে ঘটি বলে, লোটা বলে, যখন যা মনে আসে, যা ইচ্ছে হয় তাই বলে। ঘটি লোটা শুনতে শুনতে আমাদের এই এতটা কাল গেল।
উদ্বাস্তু কমিউনিস্ট বাবার কাছে আজ খুব জানতে ইচ্ছে করে, জাতি ধর্ম বর্ণ নানান জাতের এই স্বাধীন ভারতবর্ষে আমাদের মতো লক্ষ কোটি মানুষ কেন উদ্বাস্তু হলো? মূল নিবাসী ভারতবাসী আজ কেন এই পরবাসী? বঙ্গভঙ্গ আন্দোলনে অখণ্ড বাংলা যখন রক্ষা পেল, তখন কেন কার ইশারায় সেই বাংলা আবার দ্বিখণ্ডিত হলো? জিন্নার জওহরলালের ইতিহাস তো সবারই জানা। আজ কোথায় গেল বাঙালির নবজাগরণ বাবা? কোথায় গেল সেই বাঙালি জাতীয়তা বোধ? বাবা এখন জীবন নদীর ওপারে। জ্যোতি বসু নেই, ক্ষুদিরাম নেই, প্রফুল্ল চাকিও নেই, নেই আম্বেদকর, নেই যোগেন্দ্রনাথ মন্ডল, নয় বাদল দীনেশ নেই, নেই সূর্য সেন, নেই সুভাষ চন্দ্র বসু। আজ আমি কার কাছে যাব? কে আমাকে বলে দিবে কিসের প্রমাণপত্র আজ চাইছে ওরা? আমরা যে বাঙালি সেই প্রমাণ কি যথেষ্ট নয়? আজ ইতিহাসের আমরা যে উদ্বাস্তু তাও কি যথেষ্ট নয়? সবাই যে আজও আমাদের ঘটি লোটা নাম ধরে ডাকে সেই নামের প্রমাণও কি যথেষ্ট নয়? আসামের এই 19 লক্ষ উদ্বাস্তু তারা কি মঙ্গল গ্রহের প্রাণী? জাতির বাবা আপনি তো তুখোর কমিউনিস্ট ছিলেন, বলুন বাবা প্লিজ বলুন। আজ আমি সব জানতে চাই বাবা। এনআরসি কেন কেবল আসাম থেকে শুরু হলো? কেন দিল্লি বা অন্য কোথাও? কেন এই ভাঁওতাবাজি? আপনার তো তৃতীয় নয়ন ছিল। এনআরসির এই দুরভিসন্ধির কথাও কি সেদিন আপনি জেনেছিলেন বাবা? আমার উদ্বাস্তু বাবার তৃতীয় নয়নের কাছে আমি নত জানু। আমি নত জানু এক উদ্বাস্তু হয়ে পৃথিবীর সকল উদ্বাস্তুর কাছে আজ আমি নত জানু। ওয়াও, অসাধারণ বাবু ভাই। সাম্প্রতিক একটি বিষয় নিয়ে এত সুন্দর একটি কবিতা আমাদেরকে শোনালেন। আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো এবং আমি আশা করি আজকে আপনার কবিতা এবং আপনার মেয়ের কবিতা আমাদের দর্শকের সবার খুব ভালো লেগেছে এবং কিছুটা হলেও এই করোনার বদ্ধ সময়ে আপনার এবং আপনার মেয়ের কবিতা আমাদেরকে একটু শান্তি দিতে পেরেছে। আমি আশা রাখি এবং আমি গভীর আশাবাদী যে এই অনুষ্ঠানটি আজকে অবশ্যই অনেকের মনে দাগ কাটতে পেরেছে এবং আপনার কবিতাগুলো খুবই সুন্দর। ভবিষ্যতে আপনার আরো কবিতা আমরা শুনবো। আপনার মেয়ের আরো কবিতা আমরা শুনবো। লেখালেখি চালিয়ে যান, লেখালেখি চলুক এবং দেখা হবে ভবিষ্যতে আবার কোনো একটি প্রোগ্রামে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শান্তি। Once again, I'd like to appreciate that you came today and your presence was amazing and hope to see you again. So সবাইকে শুভ সকাল এবং শুভরাত্রি জানিয়ে আমি মোস্তফা হক আজকে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে আবার কোনো একটি প্রোগ্রামে। ধন্যবাদ। শুভ সকাল, শুভরাত্রি।